জন্ম সনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সেবা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন, সবখানি চরম ভোগান্তি, সক্রিয় দালাল চক্র। কাগজ জমা দিচ্ছি এক সপ্তাহ হচ্ছে, বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, একজনে 5,000 টাকা চাইছে। আমার তো আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমার ঘুরেতেছে। আমরা 3 থেকে 4 কার্য দিবসের বেশি সময় একদমই নেই। আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো তাড়াহুড়া করলে আপনি হয়তো বা তুলবেন। আমার কাজ আমি করে দেবো একদিনের মধ্যে। নাগরিক অধিকারে হয়রানি তথ্য জেনেও তোয়াক্কা নেই প্রশাসনের। অঞ্চল 3-এর যিনি অঞ্চল নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে কথা বলছেন। এখন স্যার বলছে যে এটা হচ্ছে ওনাদের অঞ্চল নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। টাকা নিচ্ছে বলে কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাবলিন এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। দমনের পথে গেলে শান্তি মিশনে অংশগ্রহণ বন্ধের বার্তা দেওয়া হয়। বিবিসির হার্ট টকে ফলকার তুর্ক। শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। অভিযোগ রিজভির, বললেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই সম্ভব জাতীয় নির্বাচন। ক্ষেত থেকে নামমাত্র দামে কেনা তরমুজ ঢাকায় বিক্রি হচ্ছে কেজি দরে, একটিতেই গুনতে হচ্ছে 300 থেকে 400 টাকা। ক্রেতার ক্ষোভ। জন্ম সনদ, এই নাগরিক অধিকার যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সেবা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন, সবখানে ভোগান্তি নিত্যসঙ্গী, আছে হয়রানিও। সব জেনেও যেন নির্বিকার প্রশাসন। প্রিন্স আরেফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? অন্তহীন এই ভোগান্তিই যেন নিয়তি, জানেন সরকার প্রধানও। তাহলে সমাধান কি? চোখ ফেরানো যাক মাঠের চিত্রে। সন্তান জন্মের পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে প্রয়োজন জন্ম সনদ। তাই ছুটে চলা স্থানীয় কাউন্সিলর কার্যালয়। 5 আগস্টের পর কাউন্সিলর না থাকায় পাল্টেছে নিয়ম। তাই এ নিয়ে আর মাথা ব্যথা নেই কাউন্সিলরের দফতরের কর্তাদের। অথচ অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের কাজটি তাদেরই করে দেওয়ার কথা। আমার তো আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমার ঘুরেতেছে, বলতেছে যে ট্রান্সফার পুষ্টি সহকারে ট্রান্সফার করে ফেলেছে জানিয়ে ক্ষোভ ঝরেছে ভুক্তভোগীর কণ্ঠে। সবকিছু ওকে, খালি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সিগনেচার করে না, মানে সে নাই বিধে সিগনেচার করতে পারতেছে। ওই বাদ সহকারে যদি মারা যায় তাহলে সেইটা কি চলবে না? অভিযোগ রয়েছে এই কার্যালয়ে কর্মরত এক ব্যক্তির কাছে টাকা দেওয়ার পরও মেলেনি জন্ম সনদ। পরে সময় সংবাদকে সপ্তাহখানেকের ভোগান্তির কথা জানালেন ওই ভুক্তভোগী। উনি যেটা আমাকে বললো যে যারা বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। এখন এখানে বার্থ রেজিস্টার আসছে না বিধে আমার জিনিসটা পাইতে একটু সমস্যা হচ্ছে। এখনও নগর ভবন যাইনি, তবে আমি আজকে যাবো আর কি নগর ভবনে। জন্ম সনদ পেতে এবার যাত্রা নগর ভবনে। রেজিস্ট্রার জানালেন 3 দিনেই সেখানে মেলে জন্ম সনদ। অথচ সেবা প্রত্যাশীরা বলছেন দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না জন্ম সনদ। আমরা 3 থেকে 4 কার্য দিবসের বেশি সময় একদমই নেই। কাগজ জমা দিচ্ছি এক সপ্তাহ হচ্ছে, একজনে 10,000 টাকা চাইছে এক উকিলে। এখানে আসছে একজনে 5,000 টাকা চাইছে, 2,000, কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। এগুলা দেয় গেছে আসলে হয়রানি করতেছে। এই ভোগান্তি শেষ কোথায়? এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা সময় চাইলেও জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে ব্যস্ততার অজুহাত দেখালেন ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তা। দায় চাপালেন আঞ্চলিক কর্মকর্তার উপর। স্যার বলছে যে অঞ্চল 3-এর যিনি অঞ্চল নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে কথা বলছেন। এখন স্যার বলছে যে এটা হচ্ছে ওনাদের অঞ্চল নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এদিকে আঞ্চলিক কর্মকর্তাও এসবের দায় নিতে নারাজ। ক্যামেরাটা আপনি একটু বসেন ওই পাশে, আপনার ডাকবো। আমি আপনাকে ইন্টারভিউ দিব না, দিতে পারবো না। টাকা নিচ্ছে বলে কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। ওয়ার্ড অফিসে একজন ওয়ার্ড সচিব থাকে, একজন সহকারী থাকে।
কেউ যদি কোনো কথা বলে থাকে সে দায়িত্ব তার। অন্যদিকে ডিএনসিসির চিত্রও এক। মিরপুর 10-এ জোন অফিসে কর্মরত এক ব্যক্তির নামে অভিযোগ আছে জন্ম নিবন্ধন করতে আসলেই গুনতে হয় কয়েক হাজার টাকা। এবার যোগাযোগ তার সঙ্গে। পয়সা কেমন কি লাগবে ভাই? 2-3 দিনের মধ্যে আর্জেন্ট তো, সমস্যা একটু হলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় তো, তাড়াহুড়া করলে আপনি হয়তো বা যা দেন তুলবেন। আমার কাজ আমি করে দেবো একদিনের মধ্যে। এভাবেই প্রতিদিনই শত শত সেবাগ্রহী তারা জন্ম নিবন্ধন সনদ বা সংশোধনের জন্য পড়ছেন নানা বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। তবে বাড়তি টাকা গুনলেই মিলছে ভোগান্তি ছাড়াই জন্ম সনদ। দ্বিতীয় পর্বে জানাবো সেই গল্প। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে একথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি ও মানবিক সহায়তা নিয়ে এক হার্ট টকে গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানবাধিকার কাউন্সিলর থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় বড় দেশ থেকে ছোট দেশগুলো যে প্রভাবিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন ফলকার তুর্ক। বলেন, গত বছরের জুলাই অগাস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। আসার কথা হলো তখন মানবাধিকার কাউন্সিলর কণ্ঠ সোচ্চার ছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবনমোহন পার্কে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। আমরা বিএনপি পরিবারের আয়োজনে শেখ হাসিনা আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারও অংশ নেয়। প্রতি শহীদ পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ, তো বাংলাদেশকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ডেমরার সারুলিয়া বাজার সংলগ্ন ওয়াসা রোড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ইখলাক খান রুদ্র। সঙ্গীদের নিয়ে আগে ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করলেও পট পরিবর্তনের পরও থামেনি তার অপকর্ম। স্থানীয়দের দাবি, শুধু এলাকাবাসী নন, তাদের দৌরাত্ম্যের শিকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। ডেমরা সারুলিয়া বাজার সংলগ্ন এই এলাকাটিকে অপরাধের আতুর ঘরে পরিণত করেছে রুদ্র, সোহেল, সুজাত সহ তাদের সঙ্গীরা। সাধারণ মানুষদের ধরে এনে হত্যার ভয় দেখিয়ে চাঁদা আদায় কিংবা মাদক চোরাচালান, এসবই যেন নিত্যদিনের ঘটনা। রুদ্র, সোহেলদের ভয়ে নিশ্চুপ এলাকার মানুষ। তাদের অপকর্মের সাক্ষী হলেও মুখ খুলতে নারাজ প্রায় সবাই। ছাত্রলীগের বলা আওয়ামী লীগের সময় চাষ করছে, বিএনপির সময় রাজা ইষ্টগড়ের যে মোড়টা, ওইখানে রাত 10টার পরে ওদের গ্যাং আছে। ওরা যেই লোকই যাক, ওরা মানুষ থেকে যা আছে লুটপাট করে নিয়ে যায়। আর এলাকাবাসী যারা আছে ওদের তো অত্যাচার তো শেষই নাই। ডেমরা সারুলিয়া বাজারের কাছের এই বালুর মাঠটির পাশে গোপন আস্তানা বানিয়ে অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন রুদ্র, সোহেল, সুজাত। 5 আগস্টের আগে ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজি করে আসলেও এখন ভুল পাল্টেছেন, তবে থামেনি চাঁদাবাজি।
রুদ্রের অপরাধের জগৎ পুলিশের সামনে এলেও তারাও যেন নিরুপায়। 27 ফেব্রুয়ারি 999 কলের মাধ্যমে সারুলিয়া বাজার সংলগ্ন ওয়াসার মাঠে এক ব্যবসায়ীকে আটকে রাখার খবর পায় পুলিশ। ডেমরা থানার একটি টিম তাকে উদ্ধারে যায় সেখানে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। বেশ কয়েকজন পুলিশ আহত হলেও উদ্ধারে সক্ষম হন সেই ব্যবসায়ীকে। মূল গেট খুলে ভিতরে আসলে পরে তখন কিছু লোক এমনি উপরে দেখতে পাই, তা জিজ্ঞেস করলে পরে দেখা লোক আটকে রাখছে কিনা। এক কথায় দুই কথায় তারা ছুটে এসে অতর্কিতভাবে পুলিশের উপরে হামলে পড়ে, এতে পুলিশ সদস্যরা আহত হয়। পরবর্তীতে থানার আরও অনেক অফিসার ফোর্স এখানে এসে অভিযান পরিচালনা করি। আমাকে অনেক মারধর করে আমার বিকাশের পাসওয়ার্ড, ব্যাংকের পাসওয়ার্ড এবং কি নগদ, আমি একটা বিকাশের এজেন্ট, নগদের এজেন্ট, আমার ঢাক বাংলা রকেটের এজেন্ট, আমার সব পাসওয়ার্ড ওরা নিয়ে নেয়, আমার অনেক টর্চার করে। সে তার বয়স ছিল তখন 16, যুদ্ধ প্রজন্মের ছিল, আমরা বইলে এটা বহিষ্কার করে দিয়েছি। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। রুদ্র সোহেল, কাল্লা সোহেল এবং আপনার সুজাত, তাদেরকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তি সহায়তা নিয়েছি। কে কি দল করে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা অপরাধী যে কেউ হোক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অপহরণ ও আহত পুলিশ সদস্য হত্যা চেষ্টা মামলা করেছেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। রমজানের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতার চাপ। রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় এড়াতে অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা, বাড়তি দামের অভিযোগ। ঐতিহাসিক 7 মার্চ আজ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে দেওয়া যে ভাষণ বাঙালির স্বাধীনতা, মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচিত হয়। 1971 সালের এই দিনের পড়ন্ত বিকেলে লাখো মানুষকে সামনে রেখে শেখ মুজিব বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাত্র 18 মিনিটের ভাষণে সেদিন তিনি যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এক কথায় বলা যায় এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল। তার এই ভাষণ যুদ্ধের সময় মুক্তি সেনাদের প্রেরণা হিসেবে কাজ করেছে। শেখ মুজিবুর রহমানের সেই ভাষণকে 2017 সালের 30 অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। এমন খবরে উদ্বিগ্ন রোহিঙ্গারা। আর বরাদ্দ কমানো হলেও খাদ্য সংকটের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বসবাস করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা। তাদের বেশিরভাগই পালিয়ে আসেন 2017 সালে, যখন মিয়ানমারে জাতিগত সহিংসতা চলছিল। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনা হচ্ছে, যা কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। কিছু দিয়ে কিছু নদে এড়িয়ে যদি আমাদের দিবা দেয় এত বছর বাদ আমাদের রাশন আমার হলে আর কি হাই ফরার নাম বাঁচাই নিব $100 করে দেওয়া হলে আর কি মানুষে হাই না হারিব, 80-30 মরে যাইব, ছোটো ছোটো বাসা কল দালা মরে যাবে, হাই না হলে মানুষে চুরিটা হাতি করিব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছেন 5 লাখের বেশি। তাদের আশঙ্কা খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে বাড়বে অপরাধ প্রবণতা। ওরা খাদ্যের জন্য বাইরে চলে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, চিন্তা করবে। রোহিঙ্গাদের মধ্যে পুষ্টির ঘাটতি হবে, খাবার দাবার একটা বেসিক জিনিস, তার সাথে সাথে যেটা কিছু সামাজিকভাবে তারা হয়তো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ভ্রমণ ক্লান্তিকে অজুহাত দেখাতে চান না নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার। মনোযোগের পুরোটাই ফাইনালে, জিততে চান মর্যাদার ট্রফি। দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া বগি মেরামত করে ঈদযাত্রায় রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা ও আশপাশের রুটগুলোতে চালাতে 2টি বিশেষ ট্রেনের জন্য আরও 20টি বগিও প্রায় প্রস্তুত। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পোড়া, জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত। ম্যাক্সিমাম গাড়িরই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি। সব দিকে সবাই ব্যস্ত, ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। ঈদের ভিতর উপলক্ষে 90টা গাড়ি আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে গরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। এবার পাহাড়তলী ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদ যাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। ওজন 6 থেকে 7 কেজি, প্রতিটির দাম 165 টাকা। গ্রামের ক্ষেত থেকে এমন দামে বিক্রি হওয়া আগাম জাতের তরমুজ রাজধানীর বাজারে এসে হচ্ছে আকাশচুম্বী। পরিবহন খরচ সহ নানা ধাপ পেরিয়ে আনা রসালো ফলটি কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস 300 থেকে 400 টাকাতে। এতে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের আভাস মৌসুম শুরু হলেই দাম কমবে। চাহিদা আর মৌসুমের মারপ্যাচে বাজারে সবজির দামও ঊর্ধ্বমুখী। ভোলা চরাঞ্চলে আগাম তরমুজ চাষে এবার প্রতি শতাংশে কৃষকের খরচ হয়েছে প্রায় 1200 টাকা। এই পরিমাণ জমিতে উৎপাদিত 12 থেকে 14টি তরমুজ কৃষক পাইকারদের কাছে প্রতি পিস বিক্রি করেন গড়ে 165 টাকায়, আর স্থানীয় মোকামে দাম পড়ে 215 টাকা। নদীপথে প্রায় 195 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই তরমুজ আনা হয় রাজধানীর বাজারে। রমজানে চাহিদা বাড়ায় কারওয়ান বাজারে তরমুজের খুচরা দোকানে বেশ হাকডাক বিক্রেতাদের, যেখানে সবচেয়ে ছোট 5 কেজি ওজনের তরমুজ 300 আর 7 কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মৌসুম শুরু হলে দাম দ্রুত কমবে বলে আভাস এই বিক্রেতাদের। বড় বড় পার্টিরা, ব্যাপারীরা, কৃষকরা সিন্ডিকেট কইরা দামে দামে মাল বেচছে। ছোট গুড়া 300, বড় গুড়া 350, তার বড় গুড়া 400 টাকা বিক্রি করতেছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ রসালো এই ফলটির দাম বেশি হওয়ায় কিনতে এসে ফেরত যাচ্ছেন অনেকে। কেউ আবার তরমুজ কিনে বাজারের তালিকা থেকে কাটছাট করছেন অন্য পণ্য। বেলা যেটা তরমুজ কিনি সেই তরমুজটার দাম যদি 300 টাকা হয়, এত টাকা তরমুজ, তাহলে আমরা কি খাবো? একবেলা একটা সংসারে 300 টাকা যদি চলে যায়, তাহলে আমরা কিভাবে চলবো সংসার নিয়ে? আমরা যদি একটি তরমুজ 300 টাকা দিয়ে কিনি, আমরা ব্যাচেলার, অন্যান্য তরকারি কিভাবে কিনবো আর কিভাবে ইফতার করবো বলেন? এদিকে শীত মৌসুম শেষ হওয়ায় স্বস্তি উড়ে গেছে সবজির বাজারেও। গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স, করলা, পটল বিক্রি হচ্ছে 100 টাকার ওপরে, আর রমজানের প্রথম দিনের তুলনায় 3 গুণ বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এখন মোটামুটি দামটা একটু বেশি, যারা আমরা আপনার শীতকালীন যে সবজিটা, ওই সবজিটা এখন শেষ পর্যায়ে, আর হলো গরমের যে সবজিটা আসতেছে এবিধে মুখামুখি যায়, একটু দামটা একটু বেশি থাকে। পেঁপে গত সপ্তাহে ছিল 30 টাকা, সেটা এখন বলতেছে 50 টাকা। টমেটোর দাম বেশি, ফুলকপি, মিষ্টি কুমড়া যাই বলতেছে সবকিছুর দামই বেড়ে গেছে। দামটা যদি হাতে নাগানে আসে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 2 থেকে 1 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেটের দাম। তবে কমতির দিকে ছোলা, চিনি, ডাল ও বেসনের দাম। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের এলাকায় এখন ঘরে ঘরে ছোট ছোট গার্মেন্টস কারখানা। রাজধানীর বহু বিপণী বিতানের নান্দনিক পোশাক তৈরি হয় এখানেই। অভ্যুত্থানের ধাক্কা সামলে এবার ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখনকার খুদে
শিল্পপতিরা। লক্ষ্যমাত্রা ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা তৈরি 3:30 তৈরি কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতে চায় না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতে চায় না। তারা যদি আবেদন করে যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার 2 সহস্রাধিক মিনি গার্মেন্টসে 15,000-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলির বিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শেষ মুহূর্তের ভিড় এড়াতে রাজধানীর বিপণী বিতানে এখনই জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবার দোকানগুলোতে নেই ভারতীয় পোশাকের আধিপত্য, সেই জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। রমজান শুরুর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের চাপ রাজধানীর বিপণী বিতানে। শেষ সময়ের ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। সামনে গেলে লোকজন বাইরে যাবে, ভিড় হয়ে বেশি, বাচ্চা আসতে কষ্ট হয়ে যায়। পরে আসলে মানে বাচ্চা নিয়ে হাঁটা যায় না ভাই, অনেক ভিড়, অনেক একটু নিরিবিলি একটু হাঁটা যায়, কিছু দেখে দুইটা কিনা যায়। আমি আমার বাবা মার সাথে মার্কেটে এসেছি, আমি অনেক জায়গায় অনেক ড্রেস দেখেছি। জামা কিনবো আর গেঞ্জি কিনবো আর প্যান্ট কিনবো। গত কয়েক বছর ঈদ কেনাকাটায় ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। পাকিস্তানি মোটামুটি এবার বেশি চলতেছে, ক্রেতারা চাচ্ছে বেশি, সেটাই সংগ্রহ করেছি এবং বেচতেছি। ক্রেতার সাথে বার্গেনিং বেশি হইতেছে, পোষাচ্ছে না, দাম বেশি যাচ্ছে, যার কারণে কিনতে পারতেছি না। এইরকমই আছে আমরা তো, বাচ্চাদের নিয়ে একটু হয়রানিতে আছি যে দাম একটু বেশি চাইছে, সবকিছু বেশি দাম বেশি, কেনা বেশি পড়তেছে গত বছর এই বছর। বিক্রেতারা বলছেন রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও ক্রমেই বাড়ছে উপস্থিতি। সময় ঘনিয়ে উঠলে আরো লোক কাস্টমার বেশি উঠবে। আর এখন চলতেছে পাকিস্তানি 3 পিস আর ইন্ডিয়ান কিছু কিছু মাল আছে, বেশিরভাগই পাকিস্তানি। সকাল থেকে তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে। মাসের প্রথম বন্ধের দিন আজকে শুক্রবার, কালকে শনিবার, এই 2 দিন তো আমাদের সেল আমরা বেশি এক্সপেক্ট করি। বিক্রেতাদের প্রত্যাশা নানা প্রতিকূলতার মধ্যেও এবার ভালো হবে ঈদের বেচাকেনা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদ বাজারের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, রমজানের প্রথম ছুটির দিন শুক্রবার সকাল থেকে রাজধানীর বিপণী বিতান শপিং মলগুলোতে যেরকম ভিড় দেখা গেছে, আজকে আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেটের ফুটপাত এলাকায়। এই জায়গাটিতেও আমরা যেটি দেখছি, আসলে এখানেও সকাল থেকে এই ভিড়টি কিন্তু এই মানুষের ব্যস্ততা কিন্তু দেখা গেছে এবং বেলা যত গড়াচ্ছে, কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে, নামাজের পর এই ভিড় কিন্তু আরেকটু বেড়েছে। নানা ধরনের শ্রেণী পেশার মানুষ নানা শপিং মলগুলোতে যায়। ঠিক নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন মূলত এই ফুটপাত গুলোতে তাদের প্রিয়জনদের জন্য সাধ্যের মধ্যে তাদের সামর্থ্যটুকু
সেইটুকু দিয়ে এই ঈদকে উপলক্ষ করে তারা কিন্তু শপিং সারছেন। আমরা দেখছি আসলে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জামা কাপড়ের দোকানগুলোতেও এই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং যেটি আসলে আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, আজকের এই শুক্রবারকে কেন্দ্র করে মূলত এবারের ঈদের কেনাকাটা ওই রকমভাবে কিন্তু জমে ওঠা শুরু করেছে। এবং আরও যেটি জানানো যাচ্ছে যে তারা যেটি আমাদেরকে বলছেন, বিশেষ করে ক্রেতারা বলছেন যে শেষের দিকে যে ভিড়টি থাকে সেটিকে এড়ানোর জন্য এখন তারা আগে ভাগেই, আজকে মাত্র 6 রমজান, এই রমজানের দিকে তারা এই কেনাকাটাটুকু সেরে নেওয়ার চেষ্টা করছেন। এবং তারা যেটি বলছেন যে এই বছর নানা চড়াই উতরাইয়ের পর থেকে নতুন একটা জায়গায় নতুন একটা সময়ে তারা এই ঈদ শপিং করছেন। এবং এই যে বাজারের জিনিসপত্রের যে দাম, তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় কোনো সময় ক্ষেত্রে আগের মতনই আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বেশিও দেখতে পাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি আসলে বাচ্চাদের জিনিসপত্র কেনার আগ্রহটাই কিন্তু এই মানুষজনের মাঝে আমরা বেশি দেখতে পাচ্ছি, কেননা শেষ দিকেই বাচ্চাদের নিয়ে বাজারে আসা এবং শপিং করা সেটি কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের কাছে। সেজন্য বাচ্চাদের জিনিসপত্রগুলো আগে তারা কেনার চেষ্টা করছেন। এবং এখানকার যেসব বাচ্চাদের কাপড় চোপড় বিক্রির বা জুতা বিক্রির দোকানগুলো, সেগুলোতে অনেক বেশি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে দামাদামি করছেন, সাধ্যমতো যারা আসলে কেনার চেষ্টা করছেন তারা কিনছেন, কেউ কেউ আবার ঘুরে দেখছেন। এবং যেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে, মানুষজনের মাঝে ঈদের যে শপিংয়ের যে উৎসাহ উদ্দীপনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানকার বড়দের কিছু জামা কাপড়ের কথাও যদি বলি, যে সেগুলোর দোকানেও কিন্তু মানুষজনের ভিড় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি জুতা কিংবা অন্যান্য যেসব পণ্য আছে সেগুলোর বেচাকেনাও শুরু হয়েছে, বিক্রেতারা সেটি কিন্তু বলছেন। এবং এই যে বেচাকেনা সেটি আজকে থেকে শুরু হওয়ার পরে আরও দিন যত গড়াবে, সময় যত গড়াবে তত আর বেশি বাড়বে এই প্রত্যাশা করছেন। বিক্রেতারা যেটি বলছেন এবছর ভালো বেচাকেনা হবে সেই প্রত্যাশা তারা কিন্তু রাখছেন। তো রাজধানী নিউ মার্কেট থেকে ঈদ শপিংয়ের এই ছিল আমার কাছে সবশেষ খবর। 1997 সালের পর প্রথমবার হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের। এদিকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় হামাস বলছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। মূলত যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন হামাস এখনও স্বচ্ছতা দেখাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য উইটকফ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান। এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি জানান বন্দীদের মুক্তি না দিলে হামাস সদস্যরা নিরাপদ থাকবে না। এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। হামাসের সামরিক শাখার মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানান তেল আবিব নতুন করে কোনো সামরিক অভিযান চালালে আটক বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি পুনর্বহাল না হলে হামাস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন হামাসকে বিনামূল্যে কিছু দেওয়া হবে না। ইসরায়েল বারবার মানবিক সহায়তা দেওয়ার পরও প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদিও হামাস জানায় কেবল স্থায়ী যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ঘুরে ফিরে আসছে নিউজিল্যান্ডের ভ্রমণ ক্লান্তির বিষয়। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত 7000 কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে হচ্ছে নিউজিল্যান্ডকে। সেখানে ভারত সব ম্যাচ খেলেছে একই ভেন্যুতে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি ভর করলেও বাস্তবতা মেনে নিয়েছেন কিউই অধিনায়ক। সব ভুলে পুরো মনোযোগ দিতে চান ফাইনালে। সমর্থকদের জন্যই জিততে চান মর্যাদার ট্রফি। এক চীন দুই নীতি, এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন, তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল, স্বল্পদিনের টুর্নামেন্ট, তবে দৌড় ছাপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট, মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক, কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা থোপে টিকছে না। ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি, যেতে হয়েছে দুবাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল।
বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের 3 শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার, যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়। রঙিন পোশাকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই 2000 সালের ফাইনালে, তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরছেন ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার সুনীল ছেত্রী। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। কোচ মানোলো মার্কেজ জানান, এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্ব বিবেচনায় তাকে আবারও ফেরার প্রস্তাব দেয়া হয়, যাতে তিনি রাজিও হয়েছেন। আগামী 19 মার্চ মালদ্বীপ ও 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলেও রাখা হয়েছে ছেত্রীকে। এর আগে গত বছর জুনে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন ছেত্রী। বাংলাদেশ দলে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। দক্ষিণ এশিয়া ছাপিয়ে যে খবরে তোলপাড় ইউরোপের ফুটবল। আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড তারকার। ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা তারকা ফুটবলারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলে হামজা যোগ দেয় নড়ে চড়ে বসে ভারত। অবশেষে কোনো উপায় না পেয়ে অবসর থেকে সাবেক ফুটবলারকে ফেরাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে 6 জুন খেলেন শেষ ম্যাচ। 8 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এই কিংবদন্তি। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় বিষয়টি। আগামী 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ভারতের প্রীতি ম্যাচের দলে রাখা হয়েছে ছেত্রীকে। এরপর 25 মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে দলেও আছেন ভারতের সাবেক অধিনায়ক। 2টি ম্যাচই হবে শিলংয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাদ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, একজনে 5,000 টাকা চাইছে। জন্মসনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সেবা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন, সবখানেই চরম ভোগান্তি। সক্রিয় দালাল চক্র, উদাসীন প্রশাসন। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই সম্ভব জাতীয় নির্বাচন, বললেন রিজভী। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।